স্বাগত ডিবিসি সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন এবং সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং যোদ্ধারা। সারা দেশের বিভিন্ন জেলা থেকে জড়ো হওয়া আহতদের পরিবার এবং যোদ্ধাদের এই কর্মসূচির কারণে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর হয়ে গেলেও এখনো আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ চত্বর। জুলাই সনদ ঘোষণা ও সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। জুলাই সনদের জন্য যে খরচাটি প্রকাশ করেছে সেই খরচায় আমাদের জুলাই যোদ্ধা আহতদের জন্য এবং শহীদ পরিবারদের জন্য কোনো কিছু উল্লেখ করা নেই। আমাদের দাবি হলো 1 নম্বরে আছে ঘোষণাপত্র লাগবে আমাদের, 2 নম্বরে হচ্ছে আমাদের জুলাই সনদ, 3 নম্বরে আমাদের এই জুলাই ঘোষণাপত্র এবং সনদ মূল সংবিধানের সাথে সংযুক্ত করতে হবে। বিভিন্ন জেলা থেকে জড়ো হওয়া আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে ফিরব ইনশাআল্লাহ। যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ জারি হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত থাকবে। অবস্থান কর্মসূচিকে ঘিরে শাহবাগ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেয় ব্যাপক প্রস্তুতি। আন্দোলন কর্মসূচির কারণে শাহবাগের সবকটি রাস্তায় ব্যারিকেড দেয়া হয় এবং যান চলাচলও বন্ধ হয়ে যায়। এর ফলে আশেপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। কথা বলবো তার সাথে। বিজন, সর্বশেষ অবস্থা কি শাহবাগে জানাবেন? সেই সাথে যেহেতু বৃষ্টি হয়েছে, যান চলাচলের কি অবস্থা? যারা অবস্থান কর্মসূচি করেছে তারা এই মুহূর্তে কি অবস্থায় আছে? সার্বিক অবস্থা জানাবেন। বন্ধ রয়েছে এবং যানজট ছিল এবং কিছু যেসব গাড়ি আটকা পড়েছিল সেগুলো বিকল্প পথে পুলিশদের সূচনে মোটামুটি এই বৃষ্টির কারণে যেটি বলছিলেন সে পরিমাণ যোদ্ধাদের আহত যোদ্ধা কিছুটা কমেছে বৃষ্টির কারণে, কিন্তু আমরা দেখছি বেশ কয়েকজন আহত যোদ্ধাদের সাথে আমরা কথা বলে করছি। 12 বছরের শিশু সে তার বাবার সাথে এখানে এসেছিল। সে জুলাইয়ের 19 তারিখে তার আন্দোলনে একটি বুলেট দিতে তার বাম চোখটি কমে প্রায় 6 মাস চিকিৎসা দিয়েছিল। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি ছিল। সে তার দাবি প্রায় 4-5 মাস আগে তিনি 2 ভাগে 2 লক্ষ টাকা পেয়েছেন। পরবর্তীতে তাদের সাথে তারা বলছে যে তাদের যদি পূরণ করা এবং যদি না হয় তাদের অনিশ্চিত কমিটির মাধ্যমে বিজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। 5ই আগস্টের মধ্যে চূড়ান্ত হবে জুলাই সনদ, আর সব দল এতে সই করবে এমন প্রত্যাশা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির। এছাড়া সংস্কার ইস্যুতে আজ এই আলোচনার সমাপ্তি টানতে চায় কমিশন। সকালে বৈঠকের প্রারম্ভিক বক্তৃতায় আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে সনদে সই করবে। সেক্ষেত্রে কমিশন অনুঘটক হিসেবে কাজ করবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 23তম দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, শিগগিরই জুলাই সনদের চূড়ান্ত খসড়া তুলে দেয়া হবে রাজনৈতিক দলগুলোর কাছে। কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি সেটার একটা পূর্ণাঙ্গ তালিকা আমাদের কাছে থাকে, যেটা আমরা এই তালিকাটার ভিত্তিতে আপনাদের মতামতের ভিত্তিতে
জাতীয় সনদের একটা চূড়ান্ত আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। কিছু দল জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে দাবি তুলেছে এরই পরিপ্রেক্ষিতে তিনি বলেন এটি বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর মৌলিক দায়িত্ব। আমরা মনে করি যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং মৌলিক দায়িত্বটা, প্রাথমিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দের আপনাদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা বিশ্বাস করি যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে। বৈঠকের শেষ দিনে এজেন্ডায় রাখা হয়েছে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, উচ্চকক্ষের গঠন ও সংসদ নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ 7টি বিষয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে। আনোয়ার, আজকের মধ্যে আলোচনা শেষ হবে এমনটা মনে করছে বা ঐকমত্য কমিশন জানিয়েছে, সার্বিক অবস্থা কি দেখছেন, আদৌ সম্ভব কিনা? আফরিন, যেটি হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি তিনি অর্থাৎ অধ্যাপক আলী রিয়াজ তিনি কিন্তু একদমই বলেছে যে আজকেই আসলে তার একটা ইতি টানতে চাই এই যে আলোচনা দ্বিতীয় পর্যায়ের, যে আজকে 23তম দিনের মতো বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এরই মধ্যে তিনি বলেছেন যে মোটামুটি মৌলিক যে সংস্কারের যে বিষয় এই দ্বিতীয় পর্যায়ে 20টিকে সামনে এনেছিল, তার মধ্যে মোটামুটিভাবে নোট অফ ডিসেন্ট্রি সহ 13টিতে কিন্তু মোটামুটি ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। এই জন্য আজকে একটু দীর্ঘমেয়াদী হবে আলোচনার বিষয়টি। আপনি যেটি আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে আজকেও বেশ কয়েকটি এজেন্ডা রাখা হয়েছে, অনেকটা গুরুত্বপূর্ণই বলা যায়। সেই জায়গা থেকে আমরা যে বলি যে মোটামুটি 7টি এজেন্ডা কিন্তু আজকে রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ, এটি নিয়ে আগে আলোচনা হয়েছে। এখানে একটু বলে রাখি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে আমরা দেখেছি সিপিবি বাসদ সহ তাদের একটি আপত্তি ছিল। আবার অন্যান্য দলগুলো আসলে বলছিল যে উচ্চকক্ষ যে যারা যাবেন আসলে তাদের যে নির্বাচন পদ্ধতিটি কিভাবে হবে, এইরকম কিছু অমীমাংসিত বিষয় রয়েছে। আজকেও একটা আলোচনার মধ্য দিয়ে তারা নিষ্পত্তি টানবেন এবং সর্বোপরি কমিশনের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত কিন্তু আজকে আসবে এই বৈঠক থেকে। সেখানেও সেই সিদ্ধান্তের উপরেও যারা নোট অফ ডিসেন্ট যে অন্যান্য দলগুলো আছে তারাও দিতে পারবেন। তো সব মিলিয়ে আসলে যদি বলি তাহলে বলাই যায় যে আজকেই আলোচনাটি শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন এবং তারা খুব দ্রুতই সেটি 5 আগস্টের মধ্যেই একটি চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে তারা পাঠিয়ে দেবেন এবং যে একটি প্রাথমিক একটি খসড়া যা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিল ঐকমত্য কমিশন, তো তাদেরও একটি ফিডব্যাক তারা পেয়েছেন, সেটি নিয়েও কমিশন কাজ করছে। সব মিলে আমাদের অপেক্ষা করতে হবে। বৈঠক চলছে, এখন মধ্যাহ্ন বিরতি চলছে, তারপরেই হয়তো আরও একটু সময় গেলেই আমরা হয়তো আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা আরও বিষয়টি পরিষ্কার করতে পারবো। আফরিন। নিশ্চয়ই আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংবাদ সংগ্রহে থাকবেন, আপনার মাধ্যমে বিস্তারিত জানবো। রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের 7 সদস্য সহ 23 জনের বিচার শুরু হয়েছে। আগামী 11 ও 13 আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছে দুদকের আইনজীবীরা। আর দোষ প্রমাণ হলে সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন অভিযুক্তরা। সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেন। প্রভাব খাটিয়ে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন। এমন অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। এই অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন দেশে অবস্থান করায় 6 জুলাই আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়। বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। তিনি রাজুক আইন ভঙ্গ করছে এবং সচিবালয়ের সংশোধনীয় ভঙ্গ করছে, অনেক জোরভাবে তার ক্ষমতা অপব্যবহার করেছে। সেখানে সে 14 বছর সাজা হবে এবং দুদক আইনের 5-2 দ্বারা তার 7 বছর সাজা। এ মামলায় দোষী প্রমাণ হলে শেখ হাসিনার সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হবে বলে জানান দুদকের কৌশলী। যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, এখানে
সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। এদিকে এই মামলার শাস্তিতে মৃত্যুদণ্ডের ধারা যুক্ত না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাচ্ছে না পলাতক আসামিরা। এই প্রথম শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ডিবিসি নিউজ ডেস্ক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পরবর্তী শুনানি 13ই আগস্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে আজ শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়। এর আগে গত 1 জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। গেল বছরের 1 ডিসেম্বর তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। 2018 সালে বিচারিক আদালতের রায়ে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন আরও কয়েকশো মানুষ। ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ তাকে এই জামিন দেন। আসামিপক্ষ দাবি করে ভুল পর্যবেক্ষণের ভিত্তিতে ফারাবীকে দণ্ডিত করেছে বিচারিক আদালত। আর সেই শুনানির পরই এই অন্তর্বর্তী জামিন আদেশ দেয় উচ্চ আদালত। 2015 সালের 26 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অভিজিৎ রায়কে। এই মামলায় 5 আসামিকে মৃত্যুদণ্ড এবং 1 আসামি অর্থাৎ শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান। 2021 সালের 16 ফেব্রুয়ারি এই রায় দেওয়া হয়। পরে এই রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন ফারাবী। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। সব শর্ত মেনে শেয়ার কেনার পর 17 বছরেও আইসিবি ইসলামী ব্যাংকের মালিকানা বুঝে পায়নি সুইস বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ। মালিকানা নিয়ে ব্যাংকটির পুরনো শেয়ার হোল্ডার ওরিয়ন গ্রুপের মামলা নিষ্পত্তি না হওয়ায় তৈরি হয় এই অচল অবস্থা। বিপুল অর্থ লগ্নি করার পরও মালিকানা ঝুলে থাকায় এবার আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানটি। কেন্দ্রীয় ব্যাংক বলছে বিষয়টি নিষ্পত্তি করতে সরকারের সহযোগিতা দরকার। 2006 সালে ব্যাপক অনিয়মে ডুবতে বসা ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পরের বছর নিলামে তোলা হয় ব্যাংকটির শেয়ার। পরে 2008 সালে 350 কোটি 67 লাখ টাকায় ব্যাংকটির 52.76% শেয়ার কিনে নেয় সুইজারল্যান্ডের বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ। নতুন নাম হয় আইসিবি ইসলামিক ব্যাংক। কিন্তু ওরিয়েন্টাল ব্যাংকের সিংহভাগ শেয়ারের মালিকানায় থাকা ওরিয়ন গ্রুপের মামলায় আটকে যায় শেয়ার হস্তান্তর প্রক্রিয়া। 17 বছর পেরিয়ে গেলেও চুক্তি অনুযায়ী মামলা জটিলতা নিষ্পত্তি করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। তবে বর্তমানে ব্যাংকটিতে প্রশাসক বসিয়ে পরিচালনার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর এতে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে বিদেশি বিনিয়োগকারী আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ। যদিও কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক বলছেন অচল অবস্থা দূর করতেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। চেয়ারম্যানকে অ্যাকশন দেওয়া নাই, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যাকশন দেওয়া হয় নাই, সুতরাং বোর্ডটাও মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। এই মালয়েশিয়ান যে এমডিশিপ ছিল ওনারও মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। ব্রাঞ্চগুলোতে প্রতিনিয়ত টাকা ফেরত পাওয়ার জন্য একটা রণক্ষেত্রে পরিণত হতো। এরকম একটা সিচুয়েশনের প্রেক্ষিতে আমাকে এখানে নমিনেট করা হয়। ব্যাংক এই মুহূর্তে আপাতত অনেকটা স্টেবল পজিশন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে এ সমস্যার দ্রুত সমাধান দরকার। মামলা করেছে প্রথমে দেশীয় যে কাউন্টার পার্ট ওরিয়ন গ্রুপ, তারা উনি বিগত সরকারের সময় একজন প্রভাবশালী হিসেবে চিহ্নিত ছিলেন, কিন্তু এই মুহূর্তে একটা নিরপেক্ষ সরকার আছে। অর্থাৎ এই সরকার সময় যদি আমরা দ্রুত একটা আইনি পদক্ষেপ নিয়ে মামলাটি নিষ্পত্তি করে ফেলি, তবে আইসিবি ইসলামিক বা আইসিবি গ্রুপ কিন্তু তারা আর মামলায় জড়াবে না। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি আন্তর্জাতিক আদালতে গড়ালে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল যে এটা যেভাবেই হোক তাদের যে ইনভেস্টমেন্টটা
এবং যেটার অ্যাগেনস্টে যেই শেয়ারটা সেই শেয়ারটা বুঝিয়ে দেওয়া। কোনো ফরেন ইনভেস্টর যদি মামলা ফাইল করে, বাংলাদেশের রেগুলেটররা যেভাবে অ্যাসিস্ট করার কথা সেভাবে অ্যাসিস্ট করে না, তাতে কিন্তু যেটা হবে বাংলাদেশের ইমেজ কিন্তু অনেকাংশেই আপনার বিনষ্ট হবে। 1987 সালে প্রথম আলবারাকা নামে প্রতিষ্ঠিত হয় ব্যাংকটি। 1996 সালে ব্যাপক অনিয়মের কারণে ডুবতে বসে। পরে 2004-এ ঘুরিয়ে চলা ব্যাংকটির মালিকানা পরিবর্তন হয়, নাম হয় ওরিয়েন্টাল ব্যাংক। যদিও পরে ফের ব্যাপক অনিয়ম ধরা পড়ে। সেই প্রেক্ষাপটে 2006 সালে শেয়ার নিলামে তোলার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিয়ে ওরিয়ন গ্রুপের বক্তব্য জানতে চাইলেও সাড়া মেলেনি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। জেলা জেলার সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঝালকাঠি জেলায়। নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আর সারাদিন আমরা রয়েছি ঝালকাঠি জেলায়। এলাকার সাধারণ মানুষের সমস্যা সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও নীতি নির্ধারকদের কথা শুনে থাকি আমরা জানবো যে এই এলাকায় আপনাদের যেসব সমস্যার কথা শুনতে পেয়েছি এগুলো যদি একটু বলতেন। আমাদের এলাকায় মূল সমস্যা হচ্ছে আপনার বেকারত্ব, স্বাস্থ্যসেবা, মাদকাসক্ত সমাজ। তারপর আপনার বেকারত্বটা নিয়ে যদি বেকারত্ব আপনার জানেন যে গত 17 বছরে উল্লেখযোগ্য পরিমাণ বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। এর একটা কারণ হচ্ছে যে আপনার এই যে শিক্ষার মান অত্যন্ত নিচে নেমে গিয়েছে। সেই কারণে আপনার এখানে বেকারত্বের হার খুব বেশি। এখানে কারিগরি শিক্ষা বাড়ানো দরকার, কর্মমুখী শিক্ষা বাড়ানো দরকার। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই অঞ্চলে আপনার শিল্প কারখানা নেই বললেই চলে আর কি। এই অঞ্চলে আপনার এই ইপিজেড করা যায় কিনা এবং বিশেষ করে যেসব খাদ্যশস্য এখানে রয়েছে এই কেন্দ্রিক কোনো কলকারখানা স্থাপন করা যায় কিনা। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জেনে নেব চিকিৎসায় আপনাদের কী কী সমস্যা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনাদের যে হাসপাতালটিতে 4 জন ডক্টর রয়েছে, যেখানে 16 জন থাকা দরকার। যে এখানে তো চিকিৎসকের সংকট রয়েছে, তাছাড়াও বড় সংকটটা হলো 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি অনেক আগে উদ্বোধন হইলে এখন সেটা চালু করা যায় নাই। উদ্বোধনের পরেও সেটা বন্ধ হয়ে আছে এবং বর্তমান যে হাসপাতালটি আছে সেখানেও যে চিকিৎসার যে সরঞ্জামাদি সেটা অভাবের কারণে মানুষরা খুব কষ্ট পাচ্ছে এবং বিশেষজ্ঞ ডাক্তার এখন নেই বললেই চলে। মাত্র 4 জন ডাক্তার, তার মধ্যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই এবং এই সমস্যার সমাধান না করলে ঝালকাঠিবাসীর দুর্ভোগ চিকিৎসা ক্ষেত্রে কোনো মতেই বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ আপনাকে। আমরা জানবো যে এই হাসপাতালটিতে লিফটের কারণে প্রায় অনেক মাস ধরে বন্ধ রয়েছে, কি বলবেন? এখানে এই লিফটের যে টেন্ডার হয়েছিল, টেন্ডারে একটা বড় ধরনের দুর্নীতি ছিল, যেটা আমরা জানতে পেরেছি। এটা গণপূর্ত বিভাগের এবং তারা ঠিকাদারি প্রতিষ্ঠান 4 ভাগে ভাগ করেছে। লিফট করেছে একজন, হাসপাতাল ভবন করেছে একজন, হাসপাতালের সার্ভিস বিল্ডিং করেছে আরেকজন। এটা সাবেক এমপি ভাগ ভাগ করে দিয়েছে, যার কারণে আমরা এখন এই লিফটে পিছনে পড়ে গিয়েছি। লিফট না হওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ভবনটি তারা গ্রহণ করতেছে না, আর তারা গ্রহণ করলে ভবিষ্যতে লিফট আর কিন্তু লাগবে। নদী ভাঙন নিয়ে যদি সংক্ষেপে বলেন। ঝালকাঠিতে নদী ভাঙন একটি অন্যতম সমস্যা। আমাদের রাজাপুর, কাঠালিয়া এবং ঝালকাঠি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় নদী ভাঙন পোকাটাকার ধারণ করছে। এরকম হলে আসলে শহর রক্ষা করাই সমস্যা হয়ে যাবে। বিশেষ করে কাঠালিয়ায় ব্যারিকেড না থাকায় ওখানে নিম্নাঞ্চল প্রায় বন্যায় প্লাবিত হচ্ছে। আমরা একটু সংক্ষেপে জানবো আপনার কাছ থেকে যে আপনাদের এই এলাকায় রাস্তাঘাট রয়েছে এবং একটি ব্রিজ ঝুঁকিতে রয়েছে, এটা নিয়ে যদি একটু বলতেন। রাস্তাঘাটে তো 17 বছর রাস্তাঘাটে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়নই হয় নাই। ঠিক আছে, 17 বছর আগে এখন মানে যে রাস্তায় ধরেন মানে ধান রোপণ করার মতো অবস্থা। যে হাইওয়ে আছে খুলনা থেকে ঝালকাঠি যে হাইওয়ে, ওখানে ধান রোপণ করার মতো অবস্থা হয়েছে। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, মানুষের দুর্ভোগ হয়। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি একটু বলুন, শিক্ষা ব্যবস্থাটা আপনাদের কেমন রয়েছে? পর্যাপ্ত বিশ্ববিদ্যালয়, স্কুলগুলো রয়েছে? আমাদের এখানে তো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের এখানে নাই, কিন্তু সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এখানে যে স্কুলগুলো আছে, এই স্কুলগুলোয় যে পড়াশোনার মান সেটা মোটামুটি একটা ঠিক আছে, কিন্তু স্কুলগুলো যে ভবনগুলো, যেমন আমাদের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবনটা বিগত 6 বছর আগে পাশ হইলেও এখন পর্যন্ত এটার কাজ ধরা হয় না। শিক্ষার্থীরা বর্তমান যে বিল্ডিংটায় ক্লাস করতেছে ওইটা সব থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বর্তমানে, এবং আমরা এটা অতি দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার। ছোট করে বলবেন আর কি যোগ করা যায়? আপনাদের এলাকায় কী সমস্যা রয়েছে? মোটামুটি চলে এসেছে যে যোগাযোগ ব্যবস্থা, যেটা শুনলেন যে যোগাযোগ ব্যবস্থা আমাদের এই অঞ্চলে কিন্তু বেশ কয়েকটি জেলায় কিন্তু এই সড়ক থেকে আমাদের ঝালকাঠির উপর থেকে যায়।
তো সেটা আমরা দেখি যে ঠিকাদার যে পার্সেন্টেজের যে বিষয়, যে কারণে আসলে যে মানের কাজ হওয়ার কথা সেই কাজ কিন্তু হয় না। এই বর্ষাকালে কিন্তু আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তারা হাসপাতাল, সড়ক, রাস্তাঘাট এসব নদী ভাঙন সহ নানা সমস্যার কথা বলছিলেন। বিকেল 5টায় আমরা আবারও এই জেলার অন্য কোনো সমস্যা নিয়ে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি নিউজের ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। দুর্নীতি দমন কমিশন সমাজ থেকে আলাদা কোনো প্রতিষ্ঠান নয়, বরং সমাজের অংশ। এখনও দুর্নীতির অস্তিত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে দুর্নীতি ও হয়রানি মুক্ত নাগরিক সেবা ও সেবার মান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দুর্নীতি দমন কমিশনের কাজ দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। ক্ষমতায় যে দল আসবে তার দিকে ঝুঁকে পড়া কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। আগে কি দুর্নীতি হয়েছে তা নিয়ে শতভাগ সময় না কাটিয়ে ভবিষ্যতে যাতে দুর্নীতি কম হয় সেদিকে দুদকের বেশি কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। দুর্নীতি নির্মূলে সকলের সহযোগিতা চান দুদক চেয়ারম্যান। আমার সহকর্মীরাও কেউ ধরে দিচ্ছে যে একটা দল ক্ষমতায় আসবে, ওইদিকে ঝুঁকে পড়ি। এই ঝুঁকে পড়াটা কিন্তু শেষ পর্যন্ত ভালো হবে না। আমাদের কাজ হচ্ছে সেবাটা নিরপেক্ষভাবে সেবাটা প্রদান করা। দুদকের কাজটাও বেশি কাজ হওয়া উচিত, ভবিষ্যতে যাতে দুর্নীতি না। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।